শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম এই দ্য ওয়েস্টল্যান্ড কবিতার যেই থিম, সেই থিমগুলো নিয়ে। আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম এই সংক্ষিপ্ত ব্রিফ এবং আমরা আলোচনা করেছিলাম ডেথ অ্যান্ড রিবার্থ সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আরও বাকি যে থিমগুলো রয়েছে, এই কবিতার মূল আলোচনা যেগুলো রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে আপনাদের অভিহিত করব। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটির মাধ্যমে প্রথম পার্টটি, এই ভিডিওর প্রথম পার্টটি আপনারা দেখে নেবেন আশা করছি। আর এই ভিডিওটিতে আপনি শেষ পর্যন্ত থাকবেন বলে আশা করছি। And T.S. Eliot uses season to create an ongoing paradox within the Westland. টি.এস. এলিয়ট সিজনগুলোকে ওয়েস্টল্যান্ড কবিতায় ব্যবহার করেছেন একটি চলমান প্যারাডক্স সৃষ্টি করার জন্য বা কন্টিনিউয়াস প্যারাডক্স সৃষ্টি করার জন্য। স্প্রিং ইজ দ্য মান্থ, স্প্রিং হচ্ছে একটা মাস, বাট কিন্তু ইজ রিগার্ডেড, এটি বিবেচিত হয়। তাহলে স্প্রিং হচ্ছে মান্থ, কিসের মান্থ? একটি রিবার্থ বা পুনর্প্রজন্মের মান্থ, কিন্তু এটি বিবেচিত হয় কি হিসাবে বিবেচিত হয়েছে? ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ বিকজ হোয়াট ব্রিং লাইফ অলসো ব্রিং দ্য ডেথ। এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে এই স্প্রিং হচ্ছে, এই বসন্তকাল হচ্ছে রিবার্থ বা পুনর্জন্মের মাস। এই মাসে গাছে গাছে নতুন পাতা জন্মায়, শাখায় শাখায় নতুন ফুল আসে। এই ফুলগুলো আবার গাছকে প্রাণবন্ত করে তোলে, প্রকৃতি সেজে ওঠে আবার নতুন রূপে। কিন্তু কবি কাছে এই মাসটি হচ্ছে সবচেয়ে ক্রুয়েলেস্ট, সবচাইতে খারাপ একটি মাস। কেন এটি সবচাইতে খারাপ মাস তার কাছে? তার কারণ তিনি বলতে চাচ্ছেন যে এই মাস যেমন নতুন জীবন নিয়ে আসে, এই নতুন জীবন নিয়ে আগমন করে, ঠিক তেমন এই মাস আগমন করে মৃত্যু নিয়েও। যেই সকল জীবের জীবন আছে সেই সকল জীবকে মৃত্যুবরণ করতেই হবে। তাই তার জীবন নিয়ে আসা মানেই তার সাথে সাথে মৃত্যুও নিয়ে আসা। তাই আমাদের যদি এই স্প্রিং যদি জীবন না নিয়ে আসতো, এই স্প্রিং যদি আমাদের নতুন জীবন দান না করতো, তাহলে নতুন প্রাণগুলো আর মারা যেত না। তিনি এখানে বলতে চাচ্ছেন যে স্প্রিং আসলে জীবন নিয়ে আসার মধ্য দিয়ে শুধু জীবনে নিয়ে আসেননি, তিনি নিয়ে এসেছেন মৃত্যুও। এপ্রিল স্টার্স লাইফ ইন দ্য ওয়ার্ল্ড অব নেচার। এখানে দেখুন, এপ্রিল স্টার্স লাইফ ইন দ্য ওয়ার্ল্ড অব নেচার বলতে চাচ্ছেন যে এপ্রিল আলোড়ন সৃষ্টি করে। কিসে আলোড়ন সৃষ্টি করে? দ্য ওয়ার্ল্ড অব নেচার, এই যে পৃথিবীর যে প্রকৃতি, এই প্রকৃতির জীবনে আলোড়ন সৃষ্টি করে। বাট দিস রিটার্ন অব ফার্টিলিটি, কিন্তু এই উর্বরতার রিটার্নে বা পরিবর্তে এর প্রতিফল হিসেবে আমাদেরকে দেয় ইজ পেইনফুল অ্যান্ড রিপাগন্যান্ট, বেমানান বা প্রতিকূল একটি অবস্থা আমাদেরকে ফেরত দেয়। বিকজ, কারণ ইটস রিমাইন্ডার, এটা হচ্ছে অনুস্মারক যে আমাদেরকে মনে করিয়ে দেয়। ইটস আ রিমাইন্ডার অব হ্যাভিং টু রিনিউ ক্যারেক্টার, বলছে যে আমি আবার একটা নতুন ক্যারেক্টারের আগমন ঘটালাম, পুরাতনকে মুছে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলাম। যারা ছিল তাদেরকে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে আমি নতুন একটি প্রজন্ম সৃষ্টি করলাম, আবার এই সময় নতুন একটি প্রজন্মের আবির্ভাব করব। এটি আসলে আমাদেরকে মনে করিয়ে দেয়। সাচ এজ ম্যারি, যেমনটা এই ম্যারি ছিল কে? ম্যারি ছিল এই কবি এলিয়টসের মামাতো বোন, যার সাথে তিনি স্লেড চড়েছিলেন। মনে আছে অবশ্যই আমাদের আগের ভিডিওতে যেটি বলা হয়েছিল। তো এই ম্যারি লাইভস, এই ম্যারির মতো যেই প্রাণবন্ত জীবন ছিল, এই জীবনে আসলে তিনি এই বিষয়টিকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন যে আমরা আবার নতুন জীবন দান করছি। এলিয়টস ডিসক্রাইব দ্য সিজন, এলিয়টস এই সিজনটাকে বর্ণনা করেছেন নট চেঞ্জিং ইন অর্ডার অ্যান্ড অলসো মেনটেনিং আ স্ট্যাসিস, এই সিজনটাকে শুধু অর্ডার, একটা নিয়ম মেনটেন করার জন্য ব্যবহার করেননি। তিনি একটা নতুন বছর শেষ করে আবার নতুন একটি বছরের সূচনা করার জন্য তিনি এই সিজনকে ব্যবহার করেননি। তিনি ব্যবহার করেছেন এই সময়কে বা এই উইন্টার সিজনকে ব্যবহার করেছেন একটি
ক্রুয়েলেস্ট মান্থ হিসেবে যে অন্য একটি প্রজন্মের মৃত্যু ঘটিয়ে নতুন একটি প্রজন্মর সৃষ্টি করে। উইন্টার ইজ ডেসক্রাইবড অ্যাজ কিপিং পিপুল, এটা তো গেল বসন্তের কথা, এখন আসলো উইন্টারের কথা। উইন্টার ইজ ডেসক্রাইবড, উইন্টার বর্ণিত হয়েছে অ্যাজ কিপিং পিপুল, মানুষদেরকে রাখতে, ওয়ার্ম গরম রাখতে এই উইন্টার সিজনটা ব্যবহার করা হয়েছে। বিকজ, কারণ ইটস ফোর্সেস দেম টু গো সাউথ ইন সার্চ অফ প্লেজার, দাস দে আর স্টেইং অ্যাওয়ে ফ্রম উইন্টার। তাহলে এই উইন্টারকেই কবি আসলে ভালো হিসেবে উল্লেখ করতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে দেখুন, ইট ফোর্সেস, এটি মানুষকে বল প্রয়োগ করে, টু গো যেতে, সাউথ দক্ষিণ দিকে যেতে বল প্রয়োগ করে, জোর করে, ইন সার্চ অফ প্লেজার একটু আনন্দের জন্য, একটু ভালোর জন্য তাদেরকে জোর দেয়। দাস দে আর স্টেইং অ্যাওয়ে ফ্রম উইন্টার, আর এর মাধ্যমে মানুষ এই উইন্টার থেকে, এই ঠান্ডা থেকে একটু উষ্ণতার দিকে যায়, একটু খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে যায়। কবি আসলে বলতে চাচ্ছেন যে মানুষ অত্যন্ত খারাপ হয়ে গেছে, মানুষ এই উইন্টার সিজনগুলোই, খারাপ সময়গুলোই মানুষকে ভালো দিকে নিয়ে যায়, খারাপগুলোকে মানুষ পিছনে ফেলে সামনের দিকে, উন্নতির দিকে আগাতে চায়। আর এটাই হচ্ছে এই উইন্টার, হচ্ছে সেই শিক্ষা যেটি ঠান্ডা বা শীতলতাকে দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা মাত্র। অ্যাজ ওয়েল উইন্টার ব্রিংস স্টিলনেস অ্যান্ড দেয়ারফর অ্যাকশন, তাহলে ইজ ফরগটেন, আর এইভাবেই উইন্টারের শীতলতার সময়গুলোকে মানুষ ভুলে গিয়ে একটি নতুন যুগের বা নতুন একটি আনন্দময় সময় বা জীবন তারা সূচনা করে। উইন্টার ব্রিংস স্টিলনেস, যদি উইন্টার এখনো বিদ্যমান থাকে তাহলেই কিন্তু সুখ বা ভালো সময় খুব শীঘ্রই আসবে। দেয়ারফর অ্যাকশন ইজ ফরগটেন, আর অতীতের যেই কর্মগুলো সেগুলো অবশ্যই ভুলে যাবে মানুষ। ফরগেটফুলনেস ইজ ওয়েলকাম, আর এইভাবেই ভুলে যাওয়াকে মানুষ কি করে, ফরগেট, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, আবার নতুনকে স্বাগতম জানায়। রেইন বিইং দ্য সিম্বল অব রিজুভিনেশন শব্দের অর্থ হচ্ছে নবজীবন। রেইন যেহেতু একটা নবজীবনের সূচনা হিসেবে, নবজীবনের প্রতীক হিসেবে রেইন ব্যবহার হয়েছে। ইজ আনওয়ান্টেড, অপ্রত্যাশিত। সো দেয়ার ইজ অলওয়েজ আ স্টেট অব ইনঅ্যাকশন, এই সময় মানুষেরা, রেইনের সময়, এই বর্ষাকালে আবার প্রকৃতি নতুন সাজে, এই খরা দীর্ঘ সময়ের পর, খরার হওয়ার পর সেখানে বৃষ্টির পানিতে আবার নতুন গাছ, নতুন ডালপাতা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। কিন্তু এই সময় মানুষ কাজ করে না, অলসভাবে মানুষ বসে থাকে, এটিকে নিষ্ক্রিয়তা বলে কবি উল্লেখ করছেন। দিস স্টেট অব লিম্বো লিভস এলিয়টস ওয়েস্টল্যান্ড সিজন লেস পারপিচুয়ালি ওয়েটিং ফর আ নিউ ডাউন। কবি এই নরকের দ্বার প্রান্তে অবস্থান থেকে ফিরে এসে তিনি আবার একটি নতুন সুন্দর সকালের আশা করেছেন। আইসোলেশন দ্য মেইন রিজন অব ইজ আ থিম ইন দ্য ওয়েস্টল্যান্ড ইজ বিকজ দ্য ক্যারেক্টার অ্যাপিয়ার টু আইসোলেট দেমসেলফ অ্যান্ড দেয়ার ইমোশন ফ্রম দ্য পিপুল অ্যারাউন্ড দেম। তাহলে এই নির্বিচ্ছিন্নতা, একাকিত্বটাই হচ্ছে এই রিজন, এই সময়ের রিজন বা এই কবিতার হচ্ছে মূল থিম। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই কবির যে স্পিকার, যে নায়ক, সে আসলে নিজেই আইসোলেট থাকার চেষ্টা করতো, সে নিজে একাকী থাকার চেষ্টা করতো, সে তার ইমোশনগুলোকে, তার নিজের যে ইমোশন আছে সেই ইমোশনগুলোকে ঢেকে রাখার চেষ্টা করতো। দেয়ার ইমোশন ফ্রম দ্য পিপুল অ্যারাউন্ড দেম, তো এই আইসোলেট, তিনি সবসময় নিজেকে একাকিত্ব করে রাখতেন, বোঝাতে চাচ্ছেন। তার পরবর্তী যে থিমটি, গুরুত্বপূর্ণ থিম হচ্ছে রিলিজিয়ন। ওয়ান অফ দ্য মেইন থিমস, এই যে গুরুত্বপূর্ণ মেইন থিমগুলোর মধ্যে দ্য ওয়েস্টল্যান্ড কবিতা ইজ রিলিজিয়ন অ্যান্ড হাউ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ নট ইম্প্যাক্টেড অ্যাজ মাচ অ্যাজ ইট ওয়ান্স ওয়াজ বাই ইট। এই যে রিলিজিয়ন হচ্ছে উল্লেখযোগ্য থিমগুলোর মধ্যে একটি, এবং এখানের যে ইম্প্যাক্ট বা প্রভাব, এই ধর্মীয় প্রভাব যে আসলে মডার্ন মানুষের উপর নেই, সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ থিম এই কবিতার।
রিলিজিয়ন নো লঙ্গার ইজ অ্যাজ আ ড্রাইভিং ফোর্স। আগে কিন্তু ধর্ম মানা হতো প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজেই যে ধর্মীয়ভাবে উদযাপন করা হতো, কিন্তু এই ড্রাইভিং ফোর্স আর কোনো কাজেরই যে ধর্ম আর কোনো কাজের ড্রাইভিং ফোর্স হয়ে দাঁড়াবে না ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই আধুনিক পৃথিবীতে। অ্যান্ড এলিয়ট মেক্স ম্যানি বিবলিক্যাল রেফারেন্স। আর এটি কি বোঝানোর জন্য যে এলিয়টস অনেকগুলো বাইবেলের রেফারেন্স তিনি দিয়েছেন এই ওয়েস্টল্যান্ড কবিতায়। ইউজিং রিলিজিয়ন, এই ধর্মকে ব্যবহার করে অ্যাজ আ ওয়ে টু গেট অ্যাওয়ে ফ্রম আ ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ড থেকে, এই ঊষর ভূমি থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো ওয়ে নাই, কোনো পথ নেই। আসলে এটা পথ নেই বোঝানোর জন্য তিনি অনেকগুলো অ্যালুশন ব্যবহার করেছেন। রিলিজিয়ন ইন দ্য পাস্ট অ্যান্সার্ড ম্যানি কোয়েশ্চেন্স। রিলিজিয়ন বা ধর্ম সম্পর্কে অতীতে যে উত্তরগুলো দেয়া হয়েছে পিপল হ্যাড অ্যাবাউট লাইফ, তাদের জীবন সম্পর্কে, তাদের মানুষের জীবন সম্পর্কে এই ধর্ম তা অতীতে অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। গাইডিং পিপুল, আর মানুষকে গাইড করেছে, পথ দেখিয়েছে। ইন দ্য ওয়ে দ্য চার্চ, আর তাদেরকে চার্চের দিকে নিয়ে গেছে। ফেল্ট ওয়াজ দ্য ওয়ে টু ট্রুলি লিভ লাইফ উইথ গড, আর ঈশ্বরের সাথে যে সত্যিকারের একটা জীবন নির্বাহ করার একটি দিক নির্দেশনা আসলে ধর্ম দিয়েছে, কিন্তু এই আধুনিক পৃথিবীতে সেটি আর ব্যবহৃত নেই। এলিয়ট ডেসক্রাইবড দ্য নিউ ওয়েস্টল্যান্ড। এলিয়ট একটা নতুন ওয়েস্টল্যান্ড শুরু করেছে অব ওয়েস্টার্ন সিভিলাইজেশন উইদাউট রিলিজিয়ন। এলিয়টস বর্ণনা করেছেন একটা নতুন ঊষরভূমি যেখানে পশ্চিমা সভ্যতায় ধর্ম ছাড়াই পশ্চিমা সভ্যতা শুরু হয়েছে। অ্যান্ড ইটস মেকিং পিপুল, এবং এটা মানুষকে তৈরি করেছে ডিপ্রেসড, হতাশ করে দিয়েছে। অ্যান্ড স্যাডেন্ড, এবং তাদের মানসিক অবস্থাকে খারাপ করে দিয়েছে। উইদাউট রিলিজিয়ন, ধর্ম ছাড়া দিস পিপুল হ্যাভ নো গাইডিং লাইট। ধর্ম ছাড়া এই সব মানুষের কোনো গাইডিং লাইট বা নির্দেশনার যে কোনো পথ নেই, কোনো আলো নেই ঘুরে দাঁড়ানোর মতো। অ্যান্ড আর ইন আ স্লাম্প, এবং সেখানে বস্তির মতো কিছু রিপিটেশন ইন দেয়ার লাইফস, তাদের জীবনের যে পুনরাবৃত্তি ঘটবে এটি আসলে আর ঘটানো সম্ভব নয় ধর্ম ছাড়া। এলিয়ট ইউজেস বিবলিক্যাল অ্যালুশন টু ডিসক্রাইব দ্য পিপল ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আধুনিক পৃথিবী যে আর ধর্মীয় দিক দিয়ে বেড়ে উঠবে না, তাদের ধর্ম যে আবার পুনর্জাগিত হবে না, এটি বোঝানোর জন্য তিনি অনেক বিবলিক্যাল রেফারেন্স তিনি দিয়েছেন। হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ। তুমি কি চেনো যে সেই তৃতীয় ব্যক্তিটা কে, যে তোমার সাথে সব সময় হাঁটে? হোয়েন আই কাউন্ট দেয়ার আর ওনলি ইউ অ্যান্ড আই টুগেদার, বাট হোয়েন আই লুক অ্যাহেড আপ দ্য হোয়াইট রোড। তাহলে দেখুন যে যখন সাদা রাস্তায় বলতে আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমরা দেখি যে আমরাই শুধু আছি, কিন্তু সেখানে আরও একজন থাকে। আই টুগেদার, বাট হোয়েন আই লুক অ্যাহেড, কিন্তু আমরা যখনই সামনের দিকে তাকাই তখন আমরা দেখি যে একটা সাদা রাস্তা সেখানে আছে। দেয়ার ইজ অলওয়েজ অ্যানাদার ওয়ান, সেখানে সব সময় একজন থাকে। ওয়াকিং বিসাইড ইউ গ্লিডিং র্যাপড ইন আ ব্রাউন মেন্টাল। তাহলে সেখানে তোমার পাশে সবসময় থাকে, সে চকচক করে, গ্লিডিং করে, র্যাপড ইন আ ব্রাউন মেন্টাল, একটা বাদামি কালের, অর্থাৎ ছায়া সেখানে পড়ে থাকে। আমরা যখন হাঁটি তখন সূর্যের ছায়া সেখানে পড়ে। আসলে ছায়াটা কি? এখানে এটাই হচ্ছে তৃতীয় ব্যক্তি, যে ঈশ্বরের পথ থেকে তোমাদের সব সময় পথ নির্দেশনা দিকে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের সাথে কেউ একজন আছে। হু ডিড আই ডু নট নো ওয়েদার আ ম্যান অর উইম্যান। আর এই ছায়াটাকে দেখে আমরা কখনো বুঝতে পারি যে এটা মানুষ, এটা ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? হ্যাঁ, আমরা এটা কখনোই বুঝতে পারি না। বাট হু ইজ দ্যাট ওয়ান, কিন্তু সেই ব্যক্তি যে সাইড অফ ইউ, কিন্তু সেই ব্যক্তিটা তো আছে তোমার পাশে। সব ব্যক্তিটাকে কি তুমি অস্বীকার করতে পারবে? কখনোই পারবে না। ইন দিস প্যাসেজ, এই প্যাসেজে এলিয়ট ডিসক্রাইবড টু ডিসিপলস, এই প্যাসেজে দুইজন ডিসিপল বা ব্যক্তিকে বোঝানো হয়েছে, শীর্ষকে বোঝানো হয়েছে অব খ্রিস্টের, দ্যাট নো লঙ্গার রিকগনাইজ হিম, যারা তাকে আর
বেশি দিন চিনবে না, মানুষ তাকে ভুলে যাবে, এমন একজন শীর্ষের কথা বলা হয়েছে। নাও দ্যাট হি হ্যাজ বিন রিজারেক্টেড ফ্রম দ্য ডিড, সে আর কখনো পুনর্জাগিত হবে না, মানুষ তাকে রিজারেক্ট করবে না, তাকে পুনরুত্থাপিত করবে না। দিস রিলেটস, এটা সম্পর্কিত, টু দ্য পিপুল, সেই সব মানুষদের, এলিয়ট টক্স অ্যাবাউট, যাদের ব্যাপার এলিয়ট কথা বলেছেন, দ্য ওয়েস্টল্যান্ড, ওই ওয়েস্টল্যান্ডে, বিকজ, কারণ, হি ইজ সেইং দ্যাট উইদাউট রিলিজিয়ন অ্যান্ড খ্রিস্ট, ধর্ম এবং খ্রিস্টকে ছাড়া, দ্য পিপুল অব দ্য ওয়ার্ল্ড আর ব্লাইন্ড, এই সারা পৃথিবীর মানুষ হচ্ছে অন্ধ। Nihilism. A believer in the philosophy of nihilism would believe that most of things are meaningless. যেই সব ব্যক্তিরা ধ্বংসবাদ বা নাইলিজমকে বিশ্বাস করে, সেই সব মানুষদের কাছে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসলে অর্থহীন, মিনিংলেস। ওয়ান উড অলমোস্ট ডিনাই এক্সিস্টেন্স, একজন প্রায় তার অস্তিত্বকে অস্বীকার করবে। এই সব মানুষদের কাছে, এই যারা অস্বীকার করে, তাদের কাছে এই মানুষগুলো, তাদের অস্তিত্ব, যে তারা মারা যাওয়ার পর আবার পুনরায় জেগে উঠবে না, তারা চিরতরে বিদায় হয়ে গেল, তারা এটি মনে করে। যে অ্যানাদার বিলিফ, অন্য একটা বিশ্বাস, ইন দিস ফিলোসফি স্পেসিফিক্যালি ইজ দ্যাট দেয়ার ইজ নো আফটার লাইফ টু টেক আফটার লাইফ, তারা মনে করে যে নির্দিষ্ট করে আসলে কোনো জীবন নেই, যে জীবনটা তাদেরকে আবার পরবর্তী জীবনে নিয়ে যায়। Typically, being a more negative viewpoint on the world, it can definitely be seen as communicated by T.S. Eliot in the Wasteland. এই ওয়েস্টল্যান্ডে কবি অনেকগুলো নেগেটিভ ভিউ পয়েন্ট তুলে ধরেছেন, যেখানে নিহিলিজমের কথা বা অস্তিত্ব বা ধ্বংসবাদের কথা বলা হয়েছে, যে মানুষ তার জীবন যখন মারা যাবে, সে পুনরায় আবার জেগে উঠবে না, ঈশ্বর তাকে জাগিয়ে তুলবে না, এটি অনেক মানুষ জিজ্ঞেস করে, আর এটাই হচ্ছে নিহিলিজম। হিজ ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তিনি যেসব ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছেন, তাতে এলুশনগুলো ব্যবহার করেছেন, ইমেজারি, থ্রু আউট অল ফাইভ বার্ডস ক্যান বি সিন অ্যাজ ইন্ডিভিজুয়াল টু ডাজেন্ট হ্যাভ মাচ হোপ ফর দ্য ফিউচার। এই ফিউচারে যে মানুষের যে ধর্মীয় দিকটা আবার ভালো হবে, মানুষ যে আবার ধর্মকর্ম পালন করবে, এমন কোনো কিছু পাওয়া যায় না। সব কিছু স্বতন্ত্রীয়ভাবে সব মানুষগুলো একা একা তাদের নিজ নিজ কাজকর্ম করবে, তারা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটি আসলে তিনি এই ল্যাঙ্গুয়েজ, এলুশন, ইমেজারি, এইসব মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন। বিইং আ পোস্ট ওয়ার সিন থ্রু আউট দ্য হোল পোয়েম, যেহেতু এই কবিতাটায় আসলে পোস্ট ওয়ার সিন বর্ণনা করা হয়েছে, যুদ্ধের পরের ঘটনাটা বা সিনটা বর্ণনা করা হয়েছে। One of the main ideas brought to the table by Eliot is thought of modern decay. আর যেহেতু যুদ্ধের ময়দানে, যুদ্ধের পর সকল কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে, কোনো কিছু ব্যবহার উপযোগী থাকে না, ঠিক তেমনি কবি এই ওয়েস্টল্যান্ড ব্যবহার করেছেন, বা এই থিমটা যেহেতু বর্ণনা করেছেন ওয়েস্টল্যান্ডের মাধ্যমে, সেহেতু এই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই পৃথিবীর মানুষের অন্তর, তারা আর ধর্মীয় দিক দিয়ে ভালো নেই। স্ট্রিটস হ্যাভ বিন টার্নড আপসাইড ডাউন, আর এই যে স্ট্রিটগুলো, রাস্তাগুলো সবগুলো সংকুচিত হয়ে গেছে। হাউজেস অ্যান্ড বিল্ডিংস ডিস্ট্রয়েড, বাড়িগুলো, বড় বড় বিল্ডিংগুলো, বাড়িগুলো ভেঙে চুরমুচার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ম্যানি পিপল ডাইং অফ, অনেক মানুষ মারা যাচ্ছে। হাউইভার দ্য আন্ডারলাইং মেসেজ, এই কবিতার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বার্তা বা আমাদেরকে যে নির্দেশনাটা আসলে দিচ্ছে, দ্যাট মে হ্যাভ নট বি অ্যাজ অবভিয়াস অ্যাজ রিজলিউশন সোন এজ দ্য আইডিয়া অফ অ্যান আফটার লাইফ, জীবনের পরবর্তী জীবনটা আসলে কি একাকিত্বময় জীবন। এই সময়ে কেউ তোমাকে সাহায্য করতে যাবে না, এই সময়ে কেউ কাউকে হেল্প করবে না। দেয়ার আর নো এক্সাম্পলস, এখানে কোনো এক্সাম্পল দেওয়া নাই ইন দ্য পোয়েমের কবিতায়, শোয়িং অ্যানি রিলিজ ফ্রম হিজ টেরিবল ফেজ দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু। এই
এই পৃথিবী যেই ফেজ বা যে স্তরের মধ্য দিয়ে আসলে যাচ্ছে বা পৃথিবীটা আসলে যেভাবে চলছে, এই পৃথিবীটা যেভাবে চলছে এইভাবে চলা থেকে আসলে পৃথিবীর মানুষ যে কিভাবে মুক্তি পাবে এরকম কোনো পথ দেখানো হয়নি। ইচ স্পিকার ইজ লেফট টু লিভ দেয়ার লাইফ উইথ দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকশন ওয়ার ডেথ বাই ওয়াটার, দেয়ার ইজ নো রেস্কিউ ফ্রম ডেথ ইটসেলফ। তাহলে বলতে চাচ্ছে প্রতিটা বক্তাই, প্রতিটা মানুষই তাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে তারা এই পৃথিবী থেকে যাবে এবং তারা তাদের নিজ নিজ কনসিকুয়েন্সেস বা তাদের ফলাফলগুলো তারা নিজেরাই ভোগ করবে মৃত্যুর পরবর্তী সময়। এখানে কোনো উদ্ধার করার, মৃত্যুর পরবর্তী সময়ে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। দ্য সেইলর ইজ লেফট দেয়ার টু সাফার অ্যান্ড ওয়ান্স হি ওয়াজ ডেড। যেহেতু এই সেইলরটা, ফোনেসিয়ান সেইলর যে মারা গেছে, সে অবশ্যই তার জীবনের শেষটা ঘটাবে এবং সে শেষ পর্যন্ত চলে যাবে। হি ওয়াজ গান, সে চলে গেছে। ফর এভার, চিরকালের জন্য। উইথ নো আফটার টু এইড হিম, আর কেউ তাকে তার সাহায্যকারী হিসেবে তাকে সাহায্য করতে যাবে না। সিমিলারলি ইন দ্য ফাইনালি পার্ট অফ দ্য পোয়েম, এই কবিতার শেষ অংশে কবি বলছেন, হোয়াট দ্য থান্ডার নাথিং ওয়েটিং ফর আস অ্যাট দ্য এন্ড। শেষ পর্যন্ত আমাদের জন্য কেউ অপেক্ষা করবে না, সব কিছু ফ্রুটফুল, সব কিছু ফ্রুটলেস হয়ে যাবে। ইভেন ইফ উই ওয়েট ইট আউট, যদিও আমরা এদের জন্য অপেক্ষা করি, কিন্তু কেউ আমাদের জন্য অপেক্ষা করবে না শেষ পর্যন্ত। দ্যাটস দ্য এন্ড, আর এটাই হয়ে যাবে শেষ বিষয়, এটাই হবে শেষ আলোচনা। হোয়াট এলিয়ট ডিসক্রাইবড রিলেটেড টু থিম অফ নাইহিলিজম বিকজ অফ দ্য নেগেটিভিটি অ্যান্ড পেসিমিস্ট ভিউ পয়েন্ট, হোয়াটস লেফট ইভেন ইফ দ্য ওয়েস্টল্যান্ড ওয়ার টু ডিসপিয়ার অ্যান্ড থিংস ওয়ার টু রিটার্ন নর্মালসি। তাহলে যে কবি বোঝাতে চেয়েছেন এই নাইহিলিজমের মাধ্যমে যে জীবনটা হচ্ছে শেষ হয়ে যাবে, জীবন যখন শেষ হয়ে যাবে কেউ আমাদের সাহায্যকারী হিসেবে থাকবে না। যদিও অনেক মানুষ, অনেক নাইহিলিজমের মতবাদদর্শী মানুষ রয়েছে যারা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না। এখানের আন্ডারলাইং থিম ইন দ্য ওয়েস্টল্যান্ড, এই ওয়েস্টল্যান্ড কবিতার যে আন্ডারলাইং থিম বা মেইন থিম যেটি হচ্ছে, সেটি হচ্ছে ইজ দ্য থিম অফ সেক্সুয়ালিটি। এই যে সেক্সুয়ালিটি হচ্ছে এই কবিতার মূল থিম, অ্যান্ড ইটস হলোনেস, এবং যে এর অসারতা, এর মধ্যে যে আসলে কিছুই নেই, অথচ এই আধুনিক মানুষ, এই মডার্ন মানুষরা এর পিছনেই ছুটছে, এটি কবিতার আসলে মূল থিম। ইন পার্ট 3, 3 নম্বর পার্টে মিস্টার ইউজেনিডস ইনভাইটস দ্য স্পিকার, কবিকে ইনভাইট করেছিলেন টু আ উইকেন্ড, একটি সপ্তাহের ছুটির দিনে, উইথ হোমোসেক্সুয়ালস বুঝতে পারছেন যে একই সেক্সের মানুষদের সাথে বা সমকামিতা যেটাকে বলা হয়, এই সমকামিতায় তাকে ইনভাইট করেছিলেন, ডেকেছিলেন। হোমোসেক্সুয়ালস ক্যান নট রিপ্রোডিউস, হোমোসেক্সুয়াল আসলে তেমন রিপ্রোডিউস করতে পারে না, পুনরুৎপাদন করতে পারে না। আমরা তো চিরকাল থাকবো না, কিন্তু আমাদের বংশধররা থাকবে। আসলে এই হোমোসেক্সুয়ালের মাধ্যমে আমরা আমাদের বংশধর উৎপাদন করতে পারি না। সো ইট টার্মস অফ হ্যাভিং অফস্প্রিং ন্যাচারালি ইটস ইজ, এটি আসলে যদিও ন্যাচারালি অফস্প্রিং বা সন্তান সন্ততি জন্ম দেওয়ার প্রক্রিয়া, কিন্তু এখানে কোনো সন্তান সন্ততি আসে না, এটা ফলদায়ক নয়। ইট ইজ দ্য ফিউটাইল সেক্সুয়ালি, এটা আসলে ফিউটাইল, এটা বন্ধা, এটার কোনো ফলদায়ক কিছু নয়, নিষ্ফলা একটি প্রক্রিয়া মাত্র। উইদাউট রিপ্রোডাকশান ছাড়া, পুনরুৎপাদন ছাড়া বা নতুন সন্তান বংশধর নিয়ে আসা ছাড়া, দেয়ার ইজ নো লাইফ, কোনো জীবনই থাকবে না। সামথিং দ্যাট ইজ অ্যাপিয়ারেন্ট ইন দ্য ওয়েস্টল্যান্ড, যেটি এই ওয়েস্টল্যান্ড কবিতায় আসলে উপস্থাপিত হয়েছে। হুয়ার দেয়ার ইজ নো লাইফ গিভিং ওয়াটার, সেখানে জীবনদানকারী আসলে কোনো ওয়াটার বলতে এখানে নতুন যে কোনো বীর্য আসে না। ইন পার্ট
2 নম্বর সেকশনে two women are at a bar talking about one of the women's husband Albert। এখানে পার্ট 2 তে আবার আমরা দেখেছি যে দুইজন রমণী একটি বারে বা মদের দোকানে কথা বলছিল তাদের নিজের স্বামীকে নিয়ে, তাদের স্বামীর ব্যাপারে কথা বলছিল। আলবার্ট, তার স্বামীর নামটা কি ছিল? আলবার্ট ছিল। if she does not please him sexually, বলছে যদি সে তাকে সেক্সুয়ালি সন্তুষ্ট না করে, the other women says, অন্য নারীটা বলছে that যে she expect him, সে প্রত্যাশা করছে তাকে বা সে তাকে তার সাথে রাত্রি কাটাবে বা তার সাথে থাকবে, এমন একটি প্রত্যাশা তিনি করছেন যে যদি সে সেক্সুয়ালি তাকে সন্তুষ্ট না করে, তার সাথে সেক্স না করে, তাহলে সে যেন ওর কাছে চলে আসে। ইট ফ্রম সামওয়ান এলস, এছাড়া অন্য কাউকে নিয়ে আসলে তিনি আনন্দ ফুর্তি করবেন, এটাই বোঝাতে চাচ্ছেন। This shows futility in Lily's situation where if she does not want to have sexual relation, হ্যাঁ, যদি এখানে কেউ তার নিজের সেক্সুয়াল রিলেশন করতে চায় বা না চায়, তাহলে সে যে কারো কাছে এই সেক্সুয়াল রিলেশনটা করতে পারে, কেউ কাউকে বাধা দেবে না। হার ইফোর্টস আর কি ফ্রুটলেস, তার এই প্রচেষ্টাটা হয়ে যাবে ফ্রুটলেস বা নিষ্ফলা। ইন স্টপিং হার হাজব্যান্ড, সে তার স্বামীকে বাধা দিতে পারবে না। ফ্রম গেটিং ইট এলসওয়্যার, অন্য কারো সাথে যদি সে সেক্স বা সেক্সের মতো কাজগুলো করে, তাহলে অন্য কেউ তাকে বাধা দিতে পারবে না। আসলে এটি বোঝাতে চাচ্ছেন।